ছোটবেলাতে সরকারের তো তৈরি যে মানে ইয়ে এসআইটি সল্টলেক, ওখানে যান, তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেন। শুভেন্দু অধিকারী এটা নিয়ে বলছেন যে এটা কোনো কাজের কাজ হবে না, এটা আইওয়াস। এবং বিজেপি কংগ্রেসও এই কংগ্রেস এতে তারাও তাই করছে যে এটা সিটিং বিচারপতিকে দিয়ে করতে হবে। আচ্ছা, এই যে বিজেপি, সিপিএম বা কংগ্রেসের একাংশ এই কথাগুলো বলছে, ওদের গভর্নমেন্টের ক্ষেত্রে ওরা কি করে বা কি করতো? এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন আই ওয়াসা, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে কমিটি করে দিয়েছেন। একদিকে পুলিশ তদন্ত করছে, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি সুপারিশ করেছে। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন। তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে যা চলছে, কুম্ভ মেলায় এই পরিমাণ মৃত্যুর মিছিল হয়েছে, কোথায় কমিটি? কে রেসপন্সিবিলিটি নিয়েছে? কোন মন্ত্রী কি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে একটা চিঠি পর্যন্ত দিয়েছেন? সিপিএম জমানা 1969 সালের 16ই জুলাই, 1969 সালের 16ই জুলাই তখন যুক্ত ফ্রন্ট ময়দানে টিকিটের লাইনে ঘোড়া পুলিশ তুলে দিয়ে 6 জন পদপিষ্ট। 1980 16ই অগস্ট ইডেনের 16 জনের মৃত্যু। 1996 ইডেন বিশৃঙ্খলা। তখন সিপিএম বা তাদের বামপন্থী যারা সব মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পুলিশ মন্ত্রী, তদন্ত এসব কোথায় ছিল? এদের কাছ থেকে জ্ঞান শিখতে হবে। বিজেপি জ্ঞান দিচ্ছে, একের পর গুজরাটে একের পর এক ব্রিজ ভেঙে পড়ছে। কোন ইস্তফার গল্প শুনেছেন? মুখ্যমন্ত্রী কোন রাজধর্ম পালন করেছে শুনেছেন? কোন কমিটির খবর পেয়েছেন? মমতা অন্য কেউ যেটা করে না, মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। রাজধর্ম পালন করেছেন, সরকার করে দেখিয়েছে, এবং সেই তদন্ত চলছে। মহারথীর এই কারণে 300 কোটি দুর্নীতির অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এটা তো কোনো কাজের কথা নয়। তাহলে তো গুজরাটের সেতু ভাঙাগুলো একটা আমরা 1750 কোটি, এবার কেউ যদি বলে একটা, তার তো একটা মাথা মুন্ডু থাকবে কথাগুলো বলার। একটা তথ্য প্রমাণ সহ, কারুর কোনো অভিযোগ করার থাকলে তথ্য প্রমাণ সহ, তাহলে কারুর কাছে তদন্ত কোনো তথ্য থাকলে বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি কমিটির প্রধান তিনি অসীম রায়, তো তাকে দিন, দেখুন কাজ হয় কিনা। কিন্তু তার তো তথ্য একটা সারবত্তা থাকবে, তার কোনো একটা তথ্য প্রমাণ কিছু দিয়ে একটা হাওয়ায় আমি একটা কথা বলে দিলাম, এটা কোনো কাজের কথা হলো? আর বিজেপি এত কথা বলছে কেন? বিজেপির বিধায়ক অশোক দিন্দা বলছে এটা কি তৃণমূলের ছিল নাকি? আমি এসেছি, বেশ করেছি। কে বলছে? অশোক দিন্দা কি বলছে? বলছে বিজেপি ছিল, এই তৃণমূলের ছিল। আপনি বলুন, বিজেপি নেতারা একটা অভিযোগ করছে। প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোন তৃণমূল কংগ্রেস বলছে যে অশোক দিন্দা, এটা কি টিএমসি প্রোগ্রাম ছিল নাকি? আমি আসতে পারি না নাকি? আর আমি কি মেসির সাথে আমার ছবি দেখাতে পারবে? টিএমসি তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করুন যে মেসির সাথে আমার কোন সেলফি দেখাতে পারবে কি? আর এটা কি টিএমসির কোন প্রোগ্রাম ছিল? টিএমসির প্রোগ্রাম ছিল না তো। এখানে ইনভাইট করলাম, কে করেছে, কি টিকিট কোথা থেকে পেয়েছি, সেটা আমার কৈফিয়ত ওদেরকে দেবো কেন? এই তো আমার কৈফিয়ত ওদের দেবো কেন? অশোক দিন্দাকে সপরিবারে মাঠের মধ্যে দেখা গেছে। মেসির একটা ভিড়ের মধ্যে উনি মুখ বাড়িয়ে আছেন, ছবি আছে। উনি ডিলিট করেছেন কিনা আমি বলতে পারবো না, খোঁজা হচ্ছে। মাঠের মধ্যে তিনি পরিবার নিয়ে ঢুকেছেন কেন? উনি সৎসাহস থাকলে বলতে পারলেন না কে কার্ড দিল? উনি বলছেন কার্ড দিয়ে আমি কৈফিয়ত দেব? আমি কিনেছি না ইনভিটেশন? কোন টিকিট বিক্রি হয়েছে মাঠের মধ্যে ঢোকার জন্য? তার মানে আপনি ইনভিটেশন পেয়েছেন। কে দিয়েছে সেই ইনভিটেশন? আপনি তো বৈধ তালিকায় ছিলেন না মাঠের মধ্যে। আপনার পরিবার ঢুকলো কি করে? একেও তো তদন্তের আওতায় আনা উচিত। এই অশোক দিন্দা বিজেপির এমএলএ পরিবার নিয়ে মাঠের মধ্যে ঢুকলো কি করে? আর সেই বিজেপি, সেই বিরোধী দলনেতা আপন মনে কথা বলে যাবে, সেটা শুনতে হবে। যদি উনি বলে থাকেন যে এত কি বলে টাকা নিয়ে লোক ঢোকানো হয়েছে, তাহলে অশোক দিন্দাও নিশ্চয়ই টাকা দিয়ে ঢুকেছে। তাহলে কাকে টাকা দিল অশোক দিন্দা বলুক। যদি কেউ বলে থাকে টাকা দিয়ে লোক ঢুকেছে, যদি বিজেপি বলে কেলেঙ্কারি, তাহলে অশোক দিন্দা সপরিবারে ঢুকেছে, অশোক দিন্দার বাড়ির লোক ঢুকেছে, তাহলে অশোক দিন্দা টাকা দিয়ে ঢুকেছে।
তাহলে টাকাটা কাকে দিয়েছে তাহলে অশোক দিন্দা জানে। আর টাকাটা যদি চেকে দিয়ে থাকে ট্রানজাকশন দেখাবে, আর নগদে দিয়ে থাকলে এই টাকাটা কোথা থেকে অশোক দিন্দা পেয়েছে অশোক দিন্দাকে বলতে হবে। আজকে শুভেন্দু শ্রমিক পর্যায়ে দুজনই আজকে কোনো মিছিল করেছে, সেখানে ওই বিজেপি বলছে স্বতন্ত্র তো 14 কোটি, আর শ্রমিক পর্যায়ে তো বলছে এই 25 কোটি টাকা যে দেওয়া হয়েছে স্বতন্ত্রকে, এই বেসিকে এটা একলা স্বতন্ত্র হয়নি, ওটা তৃণমূলের টাকা। আমি আবার বলছি, শ্রমিক ভট্টাচার্য অশোক দিন্দার সঙ্গে কথা বলুন। অশোক দিন্দা রীতিমতো চিৎকার করে বলছে এটা তৃণমূলের প্রোগ্রাম ছিল না। তো অশোক দিন্দা তো বলছে তৃণমূলের প্রোগ্রাম ছিল না, তাহলে শ্রমিক ভট্টাচার্য বললে কি করে হবে? আমি তো পোস্ট করেছি, আপনারা দেখুন, আপনাদের কাছে ফুটেজ আছে এগুলোর। অশোক দিন্দা বলছে এটা তৃণমূলের প্রোগ্রাম ছিল না, আমি কেন আসবো না। শ্রমিক ভট্টাচার্য বলছে তৃণমূলের প্রোগ্রাম ছিল। বিজেপির বিধায়ক কি তো সপরিবারে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, তো তার কাছ থেকে জেনে নিন না কেন কুৎসা করছেন। একটা কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার যা যা করণীয় করতে শুরু করেছেন, যেটা আপনাদের রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী করেন না, সিপিএম কখনো করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখাচ্ছেন, একটা নিরপেক্ষ তদন্ত এগোচ্ছে, তাতে আপনাদের একটু অপেক্ষা করুন, দেখুন। বলছে আজকে বিরোধী দল নেতা 20-25 জন বিধায়ক নিয়ে গ্যালারিতে ঘুরে ঘুরে প্ল্যাকার্ড হাতে আজকে মিছিল করেছে। গ্যালারি ঢুকতে পারেনি, ওই বাইরে মিছিল করেছে, গ্যালারির বাইরে। ভেতরে হ্যাঁ, কিন্তু গ্যালারি ঢুকতে পারিনি, গেট বন্ধ ছিল। তো গ্যালারির বাইরে ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে তো ওখানেই তো রয়েছেন অশোক দিন্দাকেই তো জিজ্ঞাসা করবেন যে সে অশোক দিন্দা মাঠের মধ্যে মেসি জটলায় কি করছিল, সেটা জিজ্ঞেস করলেন না কেন? বাইরে শুভেন্দু বাবু ঘুরে ঘুরে যে মিছিল করছেন, আপনার বিধায়ক, আপনি বিরোধী দলনেতা, আপনার বিধায়ক অশোক দিন্দা সে সপরিবারে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, এই বিচারিতার মানে কি? আপনি তাহলে অশোক দিন্দাকে জিজ্ঞাসা করুন ঢুকলো কি করে, কিসের ভিত্তিতে, কে আমন্ত্রণ করেছে, কিভাবে ঢুকতে হয়েছে, কিসের বিনিময়ে ঢুকেছে, পরিবার কেন ঢুকেছে, পরিবারের কি কাজ ছিল। শুভেন্দু অধিকারীর উচিত, মাননীয় বিরোধী দলনেতা, বাইরে হাওয়ায় হাওয়ায় বাজার গরম করে ছবি তোলার জন্য না ঘুরে দয়া করে অশোক দিন্দার সঙ্গে কথা বলে, আপনার বিধায়ক সে ওখানে ঘুরে ঘুরে মাঠের মধ্যে সপরিবারে পিকনিক করছিল, তাকে জিজ্ঞেস করুন। বললাম যুবভারতী ঘটনার 5 দিনের মধ্যে সুদ সহ টাকা ফেরত দিতে হবে, যুবভারতী ঘটনায় নিজে ওদের ছাড়তে হবে, অরূপ সুজিতকে গ্রেপ্তার করতে হবে, সব আদায় করে ছাড়বো শুভেন্দুকে। দেখুন, যারা ভাঙচুর করছে পরিষ্কার দেখা গেছে, তো পুলিশ অ্যাকশন নিয়েছে, ভাঙছে, তার সঙ্গে তো যারা ক্রীড়াপ্রেমী, যারা দুঃখ পেয়েছেন, এত দামি টিকিট কেটেছেন, এত টাকা দিয়ে করেছেন, তাদের ক্ষোভের 100% অধিকার আছে। কিন্তু যারা বাংলা ভাষায় কথা বলতে পারছেন না, সেই লোকগুলো এসে বাহিনী, কারুর মুখে জয় শ্রীরাম স্লোগান, কারুর হাতে গেরিলা পতাকা, কেউ দুষ্কৃতির মতো আচরণ করছে, জিনিসপত্র ভাঙছে, চেয়ার ভাঙছে। প্রকৃত ফুটবল প্রেমী এ কাজ করবে না। প্রত্যেক বাংলা নববর্ষে বার পুজো করে ফুটবল প্রেমীরা ফুটবলের মরশুম শুরু করে, সেই বার পোস্ট আর নেট কোনো ফুটবল প্রেমী ভাঙতে পারে না। ফলে পুলিশ যদি একেবারে ফুটেজ দেখে দেখে ভাঙচুর করা গুন্ডাদের ধরে, আর তার পাশে যদি বিজেপি নেতারা দাঁড়ান, তাতে প্রমাণ হয়ে যাবে যে এই গুন্ডাদের পেছনে অ্যাকচুয়ালি পলিটিক্যাল পৃষ্ঠপোষকতাটা কাদের ছিল। শুভেন্দু অধিকারী বক্তব্য, আমরা অপেক্ষা করছিলাম মুখ্যমন্ত্রী যুবভারতী এসে ঘটনাস্থল দেখে যাবেন, এলেন না। আমরা রাজ্যপাল এলাম, আটকানো হলো। বিজেপি মানুষের পাশে আছে, মানুষের পাশে। রাজ্যপাল তো এসেছিলেন ওখানে, কে আটকেছে রাজ্যপাল? প্রথম দিন ঢুকতে পারেনি, আরে প্রথম দিন সব বন্ধ হয়ে যাওয়ার পর যদি রাত্রেবেলা এসে কেউ হাজির, মুখ্যমন্ত্রী বা এলেন না এখন। মুখ্যমন্ত্রী তো তদন্তের দায়িত্ব দিয়ে দিয়েছেন, তদন্ত পুরো দস্তুর হচ্ছে, তদন্ত তো পুরো দস্তুর হচ্ছে, পুলিশ তদন্ত করছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করে দিয়েছেন, তদন্ত করছেন তো তারা, এবং তাদের সুপারিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে, সরকার তো ব্যবস্থা নিচ্ছে। আপনারা কোনটা দেখতে চান? আপনাদের নেতাদের মতো যে জায়গায় ঘুরে ছবি তুলে গেল অথচ ব্যবস্থা নেই, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে পরপর নজিরবিহীন ব্যবস্থা শুরু হয়েছে? তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করছেন, রাজ্য সরকার যা করার করেছে, তো সেটা নিয়ে বিজেপিরা তো কাজ হয়েছে কেন? কাজ হয়েছে কারণ তাদের রাজ্যে কোনোদিন কোনো এই ধরনের ঘটনায়
কোনো তদন্তের বালাই নেই, আর কেউ দায়িত্ব নেয় না। ভোটকে কেন্দ্র করে টাকা তুলতে চেয়েছিল, সেই টাকা বিদেশে পাঠাতো। শতদ্র চূড়মুটি অরূপ সুজিত নামে এফআইআর করতে হবে, সব দায় সরকার বা ব্যর্থ সরকার। এবং সুজিত এটা কেন অরূপ শুধু কেন, এটাও প্রশ্ন। এটা সব থেকে বড় কথা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা প্রাইভেট প্রোগ্রাম, এটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এটা প্রাইভেট অর্গানাইজেশনের প্রোগ্রাম। তারা কোনো রিকুইজিশন দিলে সেইটা সরকার সহযোগিতা করতে পারে। এবার যত এগোচ্ছে দেখা গেছে তাকে তো পাওয়াই যায়নি, সে তো কমিউনিকেট করেনি ঠিক করে মেন অর্গানাইজার। ক্রীড়ামন্ত্রী আগের দিন 4 ঘন্টা বসেছিলেন যুব ভারতীতে, বারবার ফোন করার পরেও আসেননি। ডিটেল খুঁটিনাটি কি প্ল্যানিং সেগুলো বলা হয়নি। আর বাকি সবটা জানার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে। এবার যে দল তাদের রাজ্যের কোনো ঘটনায় তদন্ত করে না, তাদের ঘটনায় কোনো মন্ত্রী ইস্তফা দেওয়ার বা অব্যাহতি চাওয়ার চিঠি দেয় না, তারা এ রাজ্যে এসে জ্ঞান দিতে আসবে, এটা তো হতে পারে না। আচ্ছা, মেসির পোস্টে দেখা গেল যুব ভারতী তো নেই, কলকাতাও প্রায় নেই, শুধু ওই মুক্তি উন্মোচনের এক টুকরো ছবি। অন্যদিকে এখানে দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই স্টেডিয়ামের ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন, এটা কতটা লজ্জা। এবং ওখানে কোনো পলিটিক্যাল লোকের ছবি নেই, মানে উনি যে পোস্ট করেছেন আজকে তাতে পলিটিক্যাল মানে লোকের কোনো ছবি- কলকাতাহীন একটা পোস্ট, কলকাতা যেখানে ছাড়া কলকাতাই প্রথম এইটা দিকে। করার এই ধরনের পরিস্থিতি তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের বেড়া জেলে গন্ডগোলটা করানো হয়েছিল কিনা আমরা তো সেটারই তদন্ত চাইছি যে বলে আমরা জানি। তো সুতরাং বিজেপি ক্ষমতাতেও আসবে না, আর তাদের এই প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানেও নেই। বলছি, বলছি এই যে গতকাল অরূপ বিশ্বাসের মানে যে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠিতে একাধিক বানান বিভ্রাট নিয়ে কাল থেকে কেউ বের হচ্ছে, মানে বলতে হবে না। আর হচ্ছে। এবং আজকেও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে প্যাকারে মন্ত্রিসভা বানাতে। আমি আরে- বলেছিলাম যে ইংরেজিটায় বা মামুলি পড়াশোনা করছি, সেইখানে বাংলাটা কি করে এরকম হচ্ছে? দেখুন, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। এই ব্যাপারে আপনি এটা মনে রাখবেন, ওই অগবধূ সুন্দরীতে শুধু তুমি নয় অবলা কান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। ওখানে একটা উচ্চারণ, বানান, এগুলোর একটা ট্র্যাডিশনাল একটা বিষয় আছে। এখন কোনো কোনো ক্ষেত্রে, তাড়াহুড়োর ক্ষেত্রে বা টেনশনে করার ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে তাৎক্ষণিকতায়, সব দলের ক্ষেত্রে সব রকম ভুল হয়ে যায়। এখন সেক্ষেত্রে সেইটাকে মূল বিষয় করবেন, নাকি চিঠিটার মূল বিষয়টাকে আপনি তুলে ধরবেন, চিঠিটার স্পিরিটটা? বানান ভুল নিশ্চয়ই অবাঞ্ছিত ঘটনা, কেউ বানান ভুল সমর্থন করছে না, কিন্তু আমি বাকিদেরও দেখাতে পারি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর বানানের বিভ্রাট ঘটে যায়। ফলে সেটা মানে আচ্ছা, আপনি বলুন তো, গাভাস্কার না গাউস্কর? আপনি বলবেন গাভাস্কার, ও বলবে গাউস্কর। আরে লোকের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে উচ্চারণে। আজকে যেটা আপনি জানেন কি লিখবেন, কেন লিখবেন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই। আপনি আগে যেটা জানতেন হস্যই, এখন সেটা চলছে দীর্ঘই। আগে যেটা জানতেন দীর্ঘই, এখন সেটা চলছে হস্যই। ফলে এই ধরনের যে অবিরাম বানান হচ্ছে, এক হচ্ছে আগে যেটা ছিল আজকে সেটা মেলেনি, আবার আজকে যেটা আছে 30 বছর পর সেটাই ঠিক হবে কিনা আপনি কি করে বলছেন? তবে বানান লেখার সময় নিশ্চয়ই সবার সতর্ক থাকা উচিত। বলছি, পাহাড়ে শিক্ষক নিয়োগে একটা দুর্নীতির অভিযোগে 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে আজকে। আমি এ নিয়ে, যেহেতু এটা কোর্টের বিষয় এবং প্রশাসনিক বিষয়, এ নিয়ে কোনো মন্তব্য করব না। বলছি, গতকাল খসড়া তালিকা প্রকাশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মিড ট্রান্সটিউশন মুখ্যমন্ত্রীর যে বুথ, সেখান থেকে 325 জনের নাম বাদ গিয়েছে এবং বেশিরভাগের কারণ দেখানো হয়েছে বাহ, খুঁজে পাওয়া 325 যায়নি। তিনটে ধরে যদি মুখ্যমন্ত্রীর পার্টটা ধরা হয় তাহলে 127, কিন্তু মিড ট্রান্সটিউশনে যে 206, 207 এবং 208, তিনটে ধরে 325 জনের নাম বাদ, এবং বেশিরভাগই কারণ দেখানো হয়েছে খুঁজে পাওয়া যায়নি। দেখুন, আরো এরকম আসছে যে এবার আমি আবার বলছি, আপনারা মুখ্যমন্ত্রীর কেন্দ্র ধরে এত আলোচনা করছেন তো, এবং বিজেপি যেটাকে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে এত বাদ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে যদি আপনি ধরেন, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে পার্সেন্টেজ অফ ভোট, পোলিং ভোট কত ছিল? তো পার্সেন্টেজ অফ পোলিং ভোট যত ছিল,
আর যতজন লোক ভোট দেননি, এই যে যতজন লোক ভোট দেননি যে পার্সেন্টেজটা, আপনি বাদটা দেখুন, তার সঙ্গে কম বেশি সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। যে লোক মারা গেছে সে ভোট দেয়নি, যে লোক ছিল না সে ভোট দেয়নি। ফলে ব্যাপারটা এরম নয় যে এখনকার ভোটার লিস্টে আপনি দেখবেন এরপরে পার্সেন্টেজ অফ ভোটটা বেড়ে যাবে, কারণ সেই আগের আদ্যিকালের ভোটার লিস্ট কত, কেউ মারা গেছেন, কেউ চলে গেছেন। আচ্ছা, ওর মধ্যে মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে আবার এগুলো খেয়াল রাখতে হবে, ওই জায়গাগুলো বা অনেকগুলি কেন্দ্রে কিছু সরকারি হাউজিং এর বিষয় আছে, সেখানে তো চাকরি অনেকের বদল হয়ে যায়, বদলি হয়ে আসেন আবার বেরিয়ে যায়, ঠিক আছে? ফলে এইগুলো যদি কেউ খেয়াল না রেখে শুধু প্রচার করেন রাজনৈতিক উদ্দেশ্যে যে এত বাদ গেছে, তার মানে এই হবে, কিচ্ছু হবে না। বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন এবং পার্সেন্টেজ অফ পোলিংটা এবার বেড়ে যাবে, কারণ ওই মৃত, ওই চলে যাওয়ারা তো নেই। ফলে পার্সেন্টেজ অফ পোলিং ভোট যেটা কম হয়ে যেত, এবার পার্সেন্টেজ অফ পোলিংটা বেড়ে যাবে, হয়ে গেল। কিন্তু এই খসড়া তালিকা নিয়ে প্রচুর অসঙ্গতি লক্ষ্য করছে। এমন কেস স্টাডি পাওয়া যাচ্ছে প্রায় 20 জন আজকে নতুন করে, যারা বেঁচে আছে কিন্তু মৃতদের তালিকা। আরে বিপুল এদিক ওদিক করেছে, বিপুল এদিক ওদিক করেছে, যে বেঁচে আছে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, ওদিকে একজন সেনা দেশের হয়ে লড়াই করেছেন, এখন নাম নেই। ফলে জীবিতকে মৃত বানিয়ে দিয়েছে, জলজ্যান্ত লোককে নিখোঁজ বানিয়েছে, বিপুল অসঙ্গতি আছে। সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার বুথভিত্তিক ভাবে সক্রিয় আছেন। যার যার বৈধ ভোটার নাম এরা অন্যায় ভাবে বাদ দিয়েছে, বিজেপির চাপে বা যে কোনো কারণেই হোক বাদ দিয়েছে, নিশ্চিতভাবে তাদের নাম যাতে আবার তোলে সেই প্রক্রিয়াটার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজ্য জুড়ে প্রতিটি বুথে, প্রতিটি পার্টে বৈধ ভোটারদের পাশে থাকছেন। কালকে তৃণমূলের একজন কাউন্সিলর ছিল, আজকে মুর্শিদাবাদের একজন তৃণমূলেরই পূর্ত কর্মাধ্যক্ষ, তার নিখোঁজের তালিকায় তার নাম। না, ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে, এগুলো সব তদন্ত সাপেক্ষ। এগুলো বিজেপির নির্দেশে যে বেছে বেছে তৃণমূলের কয়েকজনকে ধরে ধরে বাদ দেয়া, বা সাধারণ মানুষ যারা সেনা তাকে বাদ দিয়েছে, দেশের হয়ে লড়াই করেছেন সেনা, তাকে বাদ দিয়ে দিয়েছে, এটা হতে পারে না। বলছি হুমায়ুন কবির 22 তারিখ দল ঘোষণা করার কথা, এবং তিনি বলছেন যে আমি কাউকে ডাকবো না, ওদের আসতে হবে, কংগ্রেস, সিপিএম, আইএসএফ। এবং সেই পরিস্থিতিতে, এবং আইএসএফ বলছে বা নওশাদ সিদ্দিকী বলছেন, আগে ওনার মোটিভটা দেখি 22 তারিখে, তারপর কথা বলতে। দেখুন, বিজেপি ভোটের আগে, আমি কারোর নাম করে কিছু বলবো না, আমি মানে মুর্শিদাবাদের সেই বিধায়কের নামে একটি শব্দ, তার কথার কোনো উত্তরও দেবো না। বিজেপি ভোটের আগে গতবার দেখা গেছে চার্টার্ড ফ্লাইট পাঠিয়েছিল কিছু লোককে তৃণমূল থেকে নিয়ে যেতে, নানা কথা বলে। অনেকে গেছিলেন, কেউ তদন্ত এড়াতে, কেউ নানা অন্য কারণে। যারা চার্টার্ড ফ্লাইটে গেছিলেন তারা সব পরে ফোন করেছে ভোটের পরে, দিদি ফ্লাইট চাই না, একটা অটো পাঠান, ফিরে যাব। তো এবার আবার দেখেছে যে তৃণমূল থেকে লোক নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ তৃণমূলের ভোটটা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা দেখে। ফলে এবার চেষ্টা করছে তৃণমূলের ওই পদ্ধতিতে না গিয়ে, এবার চেষ্টা করছেন যে বিজেপির কিছু বি টিম, সি টিম, ডি টিম এগুলো তৈরি করে দিতে, যারা বিচ্ছিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে কিছু ভোট কাটে। মানুষ এগুলো জানেন। বিজেপিকে হারাতে গেলে একটাই দল তৃণমূল কংগ্রেস, একজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া ফুল। এইসব বি টিম, ডি টিম, সি টিম এইসব নামিয়ে বিজেপির কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বৈঠকে বসছেন, এর বাইরে একটা, তৃণমূলের বাইরে একটা ভোট দেয়া মানে ঘুরিয়ে বিজেপিকে ভোট দেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিএলএ দের নিয়ে বৈঠকে বসছেন 22 ডিসেম্বর। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে। মূলত কি এসআইআর নিয়ে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো নতুন করে আবার, এটা তো যেহেতু এটা আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী বৈঠকে বসছেন, এ বিষয়ে এই মুহূর্তে কোনো বক্তব্য নেই। নিশ্চিতভাবে যে যাতে একজন বৈধ ভোটারও বাদ না যায়। বহু জায়গা থেকে যে এসআইআর এর নামে অসঙ্গতি, বৈধ ভোটারের বাদ যাওয়ার অভিযোগ আসছে, সেগুলো সম্পর্কে আরো নিবিড় করণীয়ের তালিকা বিএলএ 2 দের বুঝিয়ে দেয়া, আনুষঙ্গিক এই কাজগুলো এবং মানুষের স্বার্থ, বৈধ নাগরিকদের স্বার্থ সুরক্ষিত রাখা, এটাই তৃণমূলের অগ্রাধিকার। কলকাতা এবং লাগোয়া এলাকাগুলোয় দেখা যাচ্ছে যে শিফটেড ভোটার অনেক বেশি। তাহলে কি মানে বাঙালিরা এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা অভিযোগ বিজেপি আনছে যে যেহেতু কোনো কর্মসংস্থান নেই, ফলে এটা কোনো কাজের কথা না। এটা সব জলে সব চলে। তাহলে
পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে গেছেন, এখন অব্দি হিসাব হচ্ছে গড়ে একটা মোটামুটি হিসাব হচ্ছে 22 লাখ। আর পশ্চিমবঙ্গে বাইরের লোক আছে 1.5 কোটি। তো এই কথাগুলোর কোনো মানে হয়? তাহলে অন্য রাজ্যে নিশ্চয়ই ওখান থেকে তারা আবার, যদি বাংলা থেকে চলে যেতে হয়েছে মানি, তো তাহলে অন্য রাজ্য থেকে এসে বাংলার জায়গা আটকে রাখছেন, সেটাও তো মানতে হবে। বাংলা থেকে বাইরে গেছে 22 লাখ, অন্য জায়গা থেকে এসছে, বিহার উত্তরপ্রদেশ সহ অন্য জায়গা থেকে এসছে 1.5 কোটি। সেই বিজেপি নেতাদের মুখে বড় বড় কথা মানায়? আপনি হুমায়ুন কবিরকে বলছেন যে বিজেপির মানে প্রোডাক্ট। হুমায়ুন কবিরকে আমি একটি শব্দও বলিনি। আমি বলেছি যে এই ভোটে বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে ফেল করেছে, তো ওরা জানে ফেল করবে। এবার ওরা ভাবছে যে কোথাও হিন্দু ভোট কাটাতে একটু উগ্র হিন্দুত্ব, কোথাও মুসলিমদের একাংশকে বিভ্রান্ত করতে একটু মুসলিম উগ্র কথা বলা। তো ওরা এই জন্য কিছু সি টিম, ডি টিম, ই টিম এসব বাজারে ছাড়ছে। ফলে মানুষ বিভ্রান্ত হবেন না, মানুষ জানেন উন্নয়ন চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, আর বিজেপিকে হারাতে চাইলে সরাসরি ভোট তৃণমূলে, অন্য কোথাও একটা ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেটা বিজেপির হাত শক্তিশালী করা, বিজেপি রিমোট কন্ট্রোলে এরকম কিছু লোককে বাজারে ছেড়েছে। না, কিন্তু উনি বলছেন যে ওর লক্ষ্য হচ্ছে তৃণমূল এবং বিজেপিকে হারানো, এবং ওনার 80 থেকে 90টা আসন। উনি 294টা দিন না, যে কোনো দল, অন্য যে কোনো দল, এটা গণতান্ত্রিক রাজ্য, 294টাই কেউ প্রার্থী দিতে পারে, শুধু মানুষ তাদের ভোটটা দেবেন না, এই হবে। তো কারোর তো প্রার্থী দিতে কেউ কাউকে বারণ করেনি। আর এই যে বিজেপির বিরুদ্ধে কথা বলা, এটা তো মানুষকে বিভ্রান্ত করার জন্যই। উনি সংখ্যালঘুদের মধ্যে গিয়ে বলছেন আমি বিজেপিকে হারাতে চাই, যাতে মানুষ বিভ্রান্ত হন। আরে বিজেপিকে হারাচ্ছে তো সারা ভারতবর্ষের মধ্যে মমতা ব্যানার্জি, তাহলে বিজেপিকে হারানোর জন্য আর একটা দলের দরকার কেন, বা আর একটা কোনো দরকার কেন? সারা ভারতবর্ষের মধ্যে তো বিজেপিকে হারাচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। তো তাহলে 2019 সালে যে ব্যক্তি বিজেপির জয় শ্রীরাম স্লোগানের, বিজেপির অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা, বিজেপির অযোধ্যায় রাম মন্দিরের স্লোগান দিয়ে বাবরি মসজিদ ভাঙা বিজেপির লোকসভার ক্যান্ডিডেট ছিল, সে হঠাৎ বিজেপি বিরোধী সাজে? কোন যুক্তি? যে এসআইআর এর আগে এই যে অনুপ্রবেশকারী নিয়ে এত ইস্যু করা হলো, খসড়া তালিকা প্রকাশ হলো, কিন্তু বিজেপি নেতাদের উচিত হাত জোড় করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। অনুপ্রবেশকারী এই যে কথায় কথায় এসে বলেন ঘুষপেটিও, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো এখানকার শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, ক্ষমা চান মানুষের কাছে। আপনারা এতজন বের করেছেন, কোথায় 1 কোটি বাংলাদেশি অবৈধ? কোথায় 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 1 কোটি রোহিঙ্গা? কথায় কথায় মানুষকে বিভ্রান্ত করেছেন, বাংলাকে ছোট করেছেন, নাগরিকদের অপমান করেছেন। আজকে আপনাদের এসআইআর এর প্রাথমিক লিস্টটি দেখিয়ে দিচ্ছে যে আপনারা কোনো অবৈধ বাংলাদেশি খুঁজে পাননি, আপনারা কোনো অবৈধ রোহিঙ্গা খুঁজে পাননি। তাহলে এতদিন বাংলা সম্পর্কে বলে বেরিয়েছেন, কুৎসা করেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বিভ্রান্ত করেছেন। প্রকাশ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্য আজকে শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে বলছেন যে জুন মাসে বৈঠক হবে, পুলিশ বৈঠক করবে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তা কোথাও কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে প্রজেক্ট করছে? ওদের দল তো এখনো কিছু বলেনি, তাহলে এই নিয়ে আমরা কেন মাথা ঘামাতে যাবো? শ্রমিক ভট্টাচার্যের তাগিদ শুভেন্দু অধিকারী মানে বা বাকি গোষ্ঠীগুলো তার পাশে, কারণ তিনি এখনো কমিটি করে উঠতে পারেননি। শ্রমিক ভট্টাচার্য কমিটি করতে উঠতে পারেননি, ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। কমিটি করতে গেছিলেন শ্রমিক, গোঁজ দিয়েছে শুভেন্দু অধিকারী বা নতুন যারা গেছে। এখন সেই জন্য শ্রমিক ওই তুলসী পাতা বেলপাতা দিয়ে রাখছে ওর কমিটি বের করার জন্য। ওর সঙ্গে বাংলার মানুষের কোনো সম্পর্ক নেই। ওনার বিজিবিএস আবার আছে। শুভেন্দুর অভিযোগ প্রত্যেকবার মৌ স্বাক্ষর হয় হাজার। আমি সকালে যা বলার বলে দিচ্ছি। বলছে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, দিল্লিতে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেস যদি নিঃস্বার্থ সমর্থন করে তাহলে তৃণমূলের আপত্তি নেই। 26 নির্বাচনের আগে কি এটা নয়া কৌশল? যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করে থাকেন তার উপর কোনো মন্তব্য না। আপনাদের দলের মানে কি মন্তব্য আর কি? আমাদের দলের মন্তব্যই তো দলের সাধারণ সম্পাদক বলছে, সেখানে আমি আবার কেন বলবো? যদি আপনাদের সূত্র বলে থাকেন, সেটা আপনাদের সূত্র বলছে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি যদি পার্টি লাইন সম্পর্কে কোনো কথা বলেন, সেখানে কি আমাদের মতো কারোর কোনো কথা বলা সাজে? বলছি যে ওই যে আইনি সহায়তা দেবে যারা অ্যারেস্ট হয়েছে, এটা তো বললেন না, ওইটা যে যারা অ্যারেস্ট হয়েছে ভাঙচুর, মেসি কেস। হ্যাঁ মেসি, আমরা তো বলছি মেসি কেসে যে বিশৃঙ্খলা হয়েছে তার মধ্যে যারা প্রকৃত ফুটবল প্রেমী, যারা এত টাকা দিয়ে এত খরচা করে এত আবেগ নিয়ে সকাল থেকে এসে দেখতে পাননি, তাদের আবেগ ক্ষোভ একদম সমর্থনযোগ্য। কিন্তু তারা কেউ ফুটবল প্রেমী হয়ে ভাঙচুর করবেন না। তারা খুব রাগের চোটে একটা জলের বোতল ছুটতে পারেন, তারা খুব বেশি হলে চারটে মৌখিক প্রতিবাদ করতে পারেন, কিন্তু চেয়ার ভেঙে চেয়ার তুলে মাঠে ছোড়া, লাঠি রড নিয়ে ভাঙতে যাওয়া, সাউন্ড সিস্টেম ভেঙে দেয়া, তালা ভাঙা, আর মুখ থেকে বাংলা নয় অন্য ভাষায় যেসব ভাষা বেরোচ্ছিল, এরা ফুটবল প্রেমী হতে পারে না। কাউকে দেখা গেছে গেরুয়া হাতে নিয়ে লাফাচ্ছে পতাকা, কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। তো এই যে ভাঙচুর যাদের ফুটেজে ধরা পড়েছে, প্রমাণ আছে, তাদের যখন পুলিশ ধরছে, তাহলে বিজেপি যদি তাদের পাশে দাঁড়ায়, আইনি সহায়তা দেয়, তাতে আরো স্পষ্ট হয়ে যাবে যে কারা লোক ঢুকিয়ে এই হুলিগানিজম ভ্যান্ডালিজম করিয়ে বাংলার বদনাম করার প্লট করেছিল। এই ফুটেজে যাদের ভাঙতে দেখা যাচ্ছে, গালাগালি দিতে দেখা যাচ্ছে, বাংলা ভাষায় নয় অন্য ভাষায় একদম পরপর ভাঙচুর চলছে, তাদের যদি কেউ আইনি সহায়তা দেয়, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে ভাঙচুর করতেই তাদের এরাই পাঠিয়েছিল। Thank you. বলছি লাস্ট হচ্ছে যে এই যে মানে জিটিএ নিয়ে যে আজকে 313 জন বাতিল করলো চাকরি, এই বারবার যে চাকরি বাতিল হচ্ছে দুর্নীতি, বলবো না কোনো, এটা বলতে পারবো না, আজকে ওই মানে জিটিএর চাকরি এটা বলতে পারবো না এটা। এটা মানে যে কারণে হয়েছে যেগুলো তারা সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই খতিয়ে দেখবে। শ্রমিক ভট্টাচার্য বলছেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর সর্বত্র বিজেপি সরকার হবে, যে যতই চ্যালেঞ্জ দিক আটকাতে পারবে। চ্যালেঞ্জটা তো বাংলায় বারবার বিজেপি নেয়, বিজেপি ফেল করে, তো সুতরাং মিটে গেল। 2021-এ আব কি বার 200 পার চ্যালেঞ্জ কে নিয়েছে? বিজেপি। হেরেছে কে? বিজেপি। 23 সালের পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ দখল করব, একটাও পারেনি, কে চ্যালেঞ্জ নিয়েছে? বিজেপি। হেরেছে কে? বিজেপি। 2024 সাল, বাংলা থেকে লোকসভা বাড়বে, চ্যালেঞ্জ কে করেছে? বিজেপি। কমে গেছে কাদের? বিজেপি। ফলে ওনারা চ্যালেঞ্জ করেন, ওনারা হারেন। ন্যাড়া একবার বেলতলায় যায়, ওনারা বারবার বেলতলায় আসেন। আর বেলতলাটা কিন্তু ভবানীপুর কেন্দ্রের মধ্যে পড়ে। কি কোনো বিজেপি সকালে ভিডিও হাসপাতাল হবে, অফিসে স্টোরিতে যাবে। বন্ধ কর, বন্ধ কর। বলছি